Hastiwo cempreng bil bari rani yapre naharka cempreng bede Tripura hastiwo kebangkuk bororokno keri bigra amuni bisingo se haste hapang asomsa cempreng bil bari ride mani belai chalia amono tui haste hapang no sejawe kokship jaka CPIM ni convener Narayan Kor koktisalo agotala melar mata tongma CPIM bodolni habanogo koktum pada khlai koktumren baskango okok saukhinarka tini koktisalio koktum pandawo manjaka CPIM ni convener Narayan Kor neta Manik De Nore Jomatia খবই তে কুবনি সিপিআইএম নি আতঙ্ক আমাদের বিদ্যুৎ মানুষ কিছু জানে না, কোনো বিজ্ঞপ্তি দেওয়া হলো না, হঠাৎ করে বলা হচ্ছে যে বিদ্যুৎ নিগম 7% তার রয়্যালটি মাসুল বাড়িয়ে দেওয়া হলো। কোথায় ঠিক হলো? কে ঠিক করলেন? এই যে রেগুলেটরি কমিশন তারা কোনো পত্রিকাতেও বিজ্ঞপ্তি দিলেন না, ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন। তারপরে তারা এই ভাড়া 7% এমনকি ফিক্সড চার্জ যেটা এটাও বাড়িয়ে দিলেন, মিটার চার্জ বাড়িয়ে দিলেন এবং সেটা দিতে হবে আমাদেরকে আগামী মাস থেকে প্রতি ইউনিট বিদ্যুতের পেছনে 60 টাকা আমাদের দিতে হবে বেশি। এটা সম্পূর্ণ অন্যায়। এই কেন এটা করতে যাচ্ছেন? এটা করতে যাচ্ছেন আমরা জানি বিদ্যুৎ পরিষেবাটা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো সরবরাহ ব্যবস্থা বেসরকারের হাতে তুলে দিচ্ছে, এমনকি ত্রিপুরা রাজ্যের মধ্যেও ওদেরকে মুনাফার পাহাড় তৈরি করবার জন্য দায় দায়িত্ব পড়েছে ত্রিপুরার মানুষের উপরে। একটা বিপিএল পরিবার, একটা নিম্নবিত্ত পরিবার কি করে এই উচ্চ হারে বিদ্যুতের মাসুল দেবে? শুধুমাত্র এদের জন্য এই যে কর্পোরেট সংস্থাগুলো, যারা বিদেশের যে সংস্থাগুলো এখানে দায়িত্ব নিয়েছে, বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিয়েছে, সমস্ত টাকাগুলো ত্রিপুরার মানুষের করের টাকায় এই পরিকাঠামো নির্মিত হয়েছে, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা তৈরি করা হয়েছে। এখন তারা এসে বাড়তি ট্যাক্স বসিয়ে পয়সা নিয়ে যাবেন। এই জন্যই আমি অবাক হয়ে গেছি যে একটা জিনিস দেখে, আপনারা সবাই জানেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী এমন কোনো বিষয় নেই যে তিনি সাংবাদিক সম্মেলন করেন, এমন কোনো বিষয় নেই। সাংবাদিক সম্মেলন করতে মানে ওনার অঙ্গভঙ্গি, ওনার এই সমস্ত কিছু ত্রিপুরা নয় বহিরাজ্যের মানুষ পর্যন্ত জানেন যে কোথায় উনি মুখ ঢাকলেন কেন। একই সময়তে ওনারা ভেবেছেন মানুষ তো এখন পুজো করছে, এই সুযোগে নিয়ে কিছু আদায় করে দিতে পারি ত্রিপুরা সরকারের, আর ওই যে বাইরের রাজ্যের যে ব্যবসায়ী তাদের কিছু উপকার করে দিতে পারি, তার জন্য ওনারা চেষ্টা করছে। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এটা প্রত্যাহার করো এবং সঠিক যে বিদ্যুৎ মাসুল তৈরি করবার জন্য হিয়ারিং নাও, সবাই বলুক, এবং বেসরকারি সংস্থার হাতে দেওয়া যাবে না। সঠিক ভূমিকা তোমরা পালন করো। এটা না করলে পরে আমরা তীব্র বিরোধিতা করছি, তার জন্য আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। মানুষ এখন উৎসবের মেজাজে ছিল, সেখান থেকে এখন মানুষ মিছিলে লড়াইয়ের ময়দানে আসতে বাধ্য হবে। তোমরা এই কাজটা করবে না, এটা প্রত্যাহার করো। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এই তিনটি বিষয় লক্ষ্য করেছেন যে ত্রিপুরাতে এখন ট্রিপল ইঞ্জিন আগরতলা পৌর নিগমে এবং অন্যান্য নিগমগুলোতে চলছে। দিল্লিতে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার, তারপরে আপনার গত নির্বাচনে আগরতলা পৌর নিগমে বিজেপি ক্ষমতায় আসলো। হঠাৎ করে আগরতলাবাসীকে ঘুমে রেখে একটা নোটিশ বাড়ি দিয়ে পাঠিয়ে দিল যে তোমাকে 2023-24 সালে তোমার সম্পদ কর বহু গুণ বাড়িয়ে দিয়ে বলছে এটা দিতে হবে, এটা না দিলে পরে তোমার জরিমানা হবে। কে ঠিক করলো? কে তার বাড়ির সম্পত্তির হিসাব নিকাশ করলো? তার কোনো এক একটা কোনো সদুত্তর
না পুর নিগম না ত্রিপুরা সরকার কেউ দিতে পেরেছে। এখন অবধি তারা কোনো এই সম্পর্কে কিছু বলেনি। আপনারা জানেন যে এখানকার মানুষ শুধু উপজাতিরা না, ও উপজাতি জাতি নির্বিশেষে ধর্মবর্ণের মানুষ শারদ উৎসবের জন্য প্রস্তুতিতে মগ্ন। সমস্ত ছেলেমেয়েরা ক্লাবে ক্লাবে, বাজার হাটে মাঠে, সম্প্রজাতে এখন এক জায়গায় একটি কথা, শারদ উৎসবের। এই শারদ উৎসবের সময়তে ত্রিপুরার মানুষের গ্রামে কাজ নেই, শহরে কাজ নেই। ব্যবসায়ীরা মালপত্র এনেছেন, বিক্রি করবেন কি করে হাপির চাষ করছেন, বাজার দারুণভাবে মন্দা। ঠিক তখন মানুষ যখন এই শারদ উৎসবের আনন্দের জন্য মগ্ন, যখন এটা কিভাবে সম্পন্ন করবেন, কেনাকাটা কিভাবে হবে, পুজো দেখা কিভাবে হবে, পুজো কিরকম হবে, তখন ঠিক এই সময়তে ওনারা বেছে নিলেন এই নোটিশ দিয়ে দিয়ে। এই আমাকে যদি 23-24 সালে আমাকে যদি আমার সম্পর্ক দিতে হয়, তাহলে আমি 24 সালের মার্চ মাস পর্যন্ত সময় পাবো, এটাই নিয়ম। আমি এখন 5 তারিখ দেবো কেন? এবং 5 তারিখ না দিলে পরে আমার জরিমানা হবে কেন? সম্পূর্ণ অন্যায় কাজ, সম্পূর্ণ গরিত কাজ করছে এই পুর নিগম। সবটা ট্যাক্সের উপরে মানুষের চামড়া তুলে দিচ্ছেন ট্যাক্স বসিয়ে। কি কাজ করছেন? রাস্তাগুলো সব ভাঙা, ট্রেনগুলোর কোনো সংস্কার নেই। এক পশলা বৃষ্টি হলে রাস্তাতে মানে ঘরে জল উঠে, রাস্তাতে জল উঠে, এক নাগারে মানুষের জীবনযাত্রার উপরে আঘাত সৃষ্টি করছেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে। মশার উপদ্রবে মানুষ থাকতে পারছে না আগরতলা পুর নিগমে, ডিডি ডিসপ্লে পর্যন্ত বন্ধ। আর ওনারা ট্যাক্স বসিয়ে চলছেন একটার পর একটা, এবং সেই ট্যাক্স কিভাবে ধার্য হলো তার কোনো মানে সঠিক যে দিশা, কে আমার বাড়ি মাপযোগ করলো, কিভাবে মাপযোগ হলো আমি জানলাম না। আমাকে হঠাৎ করে একটা নোটিশ ধরিয়ে দিয়ে বলছে আমার জরিমানা করা হবে। এটা তীব্র বিরোধিতা করছি এবং আমরা দাবি করছি এই নোটিশ প্রত্যাহার করো, এই নোটিশ প্রত্যাহার করো এবং সঠিক মাপযোগ করে যা প্রয়োজন সেই সম্পদ কর আমরা দেওয়ার পক্ষে। যে ট্যাক্স আসবে সেই ট্যাক্স দেব, কিন্তু আমার জায়গা মাপযোগ করতে হবে। আননেসেসারি তুমি বলে দেবে কমার্শিয়াল এরিয়া, যেমন সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির অফিস, এটা কি কমার্শিয়াল কোনো কাজ হয়? এটাকে কমার্শিয়াল রেটে দিয়ে দিয়েছে। এরকম কিছু কিছু বাড়িতেও কমার্শিয়াল রেটে চার্জ বসিয়ে দিয়েছে। এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। এটা বিবেচনা করুন, মানুষকে ব্যাখ্যা দিন, আর এটা প্রত্যাহার করুন। এই শারদ উৎসবের সময়তে এই কাজ করা যাবে না। মেয়র বলছেন যে এটা আগেরই, এটা নতুন কিছু না। ঘটনা যদি তাই হতো, 2016-তে আমরা সম্পদ কর সম্পর্কে রাজ্য সরকারকে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি, যেমন খুশি তেমন নেওয়া যাবে না। তার কি পদ্ধতি হবে, কিভাবে হবে, বা কত পর্যন্ত হায়েস্ট নিতে পারবে, এটা রাজ্য সরকার থেকে 2016 ঠিক করা হয়। এ নিয়ে তখন কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। পরিষ্কারভাবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছিল, ব্যাখ্যা দিয়ে বলেও দেওয়া হয়েছে যে এখানে বিভ্রান্তি কোনো সুযোগ নেই, এবং 1 লক্ষর উপরে লিফলেট ছেড়ে সেদিন আমরা মানুষকে বিষয়গুলি অবহিত করেছিলাম। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো গিয়ে সেই লিফলেট, একদম পুর নিগম থেকে দেওয়া হয়েছিল। এই হলো সরকারিভাবে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি তার ব্যাখ্যাটা কি, যদি ঘটনা তখন কিন্তু আমরা পরিষ্কার বলেছিলাম, কর নির্ধারণের সম্পদের মালিক নিজে সম্পদের হিসাব দাখিল এবং ঘোষণা করবে। 2, কর প্রদানকারীকে কোনরূপ হয়রানির শিকার হতে হবে না। 3, আরও স্বচ্ছতা আসবে এবং নাগরিক বান্ধব হবে। 4, সম্পদ কর নির্ধারণের ক্ষেত্রে নাগরিকরা তাদের মতামত জানাতে পারবেন। বেশি কর প্রদান করলে পরবর্তী সময়ে তা ঠিক করে অর্থাৎ অ্যাডজাস্ট করে নেওয়া হবে। আর যদি কেউ সম্পদ অনুযায়ী কম কর দিয়ে থাকেন, তাহলে নিগমের পক্ষ থেকে পুনরায় কর নির্ণয় বা অ্যাসেসমেন্ট করার সংস্থান আছে, সেই অনুযায়ী
সেটা পরবর্তী সময় তিনি প্রদান করবেন। কর বৃদ্ধি করেই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য নয়, শুধুমাত্র সহজ সরল স্বচ্ছ এবং নাগরিক বান্ধব সম্পদ কর পদ্ধতি চালু করেই মূল লক্ষ্য। ডিন রামটেক, তখন তিনি এটার মিউনিসিপ্যাল কমিশনার ছিলেন। এখন এটাতে এই যে করটা বাড়ালেন, প্রশ্ন হলো অ্যাসেসমেন্টে কীভাবে করলেন? এটা অ্যাসেসমেন্ট করতে হবে। তখন কিন্তু বলে হয়েছে যে সেলফ ডিক্লারেশনের ভিত্তিতে ট্যাক্স নিয়ে নেওয়া হয়েছে। তারপরে তো সেলফ ডিক্লারেশন সম্পর্কে যদি সন্তুষ্ট না হয় তাহলে একটা অ্যাসেসমেন্ট করবে। এই অ্যাসেসমেন্টের পদ্ধতিটা কিন্তু নাগরিকরা জানে না কি পদ্ধতিতে করা হয়েছে। আমরা এটা স্পষ্টীকরণ চাই যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, এবং এটা ফিজিক্যাল ভেরিফিকেশন প্রতিটা বাড়িতে যদি কোথাও সন্দেহ থাকে সেলফ ডিক্লারেশনের পর ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়া উচিত নাগরিকের উপস্থিতিতে, এবং সেখানেই অ্যাসেসমেন্টটাকে চূড়ান্ত করা উচিত। চূড়ান্ত করার আগে মালিকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল এবং এটা বাধ্যতামূলক হওয়া উচিত, যা করা হয়নি। অক্টোবরের 5 তারিখ সম্ভবত লাস্ট ডেট তারা বলেছে, বাড়ি বাড়ি নোটিশ ধরিয়ে দিয়েছেন। এটা কী করে হয়? মাত্র গেল 7-8 দিন 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে, মানুষের তো আপত্তি থাকতে পারে। এবং কারো বাড়িঘরে বানিয়ে দিয়েছে কমার্শিয়াল, কাউকে ইন্ডাস্ট্রি করে দিয়েছে, নানা ধরনের, কাউকে রেন্টেড হাউস বানিয়ে দিয়েছে, যেটা বাস্তবতা নেই। এবং অ্যাকচুয়াল ঘটনাটা কি সবটা না জেনে ভেবে এটা হয় না, মানুষের মতামতের ভিত্তিতে এটা হওয়া উচিত ছিল, তা করলেন না। শুনছিলেন যে এই পুজোর প্রাক মুহূর্তে মানুষ যখন ব্যস্ত, এই সময় কি এটা ঠিক? এটা ঠিক না, এটা একতরফা হয়ে গেছে, একতরফা কিছু করা ঠিক না। বলেছিল যে পরিষেবার এমনিতেই তারা কিছুদিন আগে অনেক কর বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন ফিস টিস যা আছে সব কিছু বৃদ্ধি করে দিয়েছেন, কোনো কিছু বাদ নেই। কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করে এগুলো স্ট্রিট লাইট নিচ্ছেন। এবং এই যে করের যে ইয়েটা, আমি এটা বলবো আপনাদেরকে, স্ট্রিট লাইটের জন্য কিন্তু কর দেয়, এবং এখানে গিয়ে দেখা যায় স্ট্রিট লাইটগুলো অনেক জায়গায় খারাপ, রিপ্লেস হয় না। ট্রাফিক ব্যবস্থা শহরের প্রায় ভেঙে পড়েছে, ফুটপাত ইত্যাদি কি অবস্থা দেখছে, সমস্ত দখল দিয়েছে, মানুষের হাঁটার কোনো ব্যবস্থা নেই। জঞ্জাল, দুর্গন্ধময় পরিবেশ হয়ে গেছে, জঞ্জাল সাফাই হচ্ছে না। এবং সেখানে দেখা যায় পানীয় জলের যে সমস্যা, আমরা যেগুলো শুরু করে দিয়ে এসেছি, শেষ হওয়ার কথা 2018-তে, এখনও সেগুলো চালু করতে পারিনি। এরকম সাধুদিয়া আছে, এই বর্ডারের কাছে রামপুর আছে, ওইদিকে প্রগতি স্কুলের কাছে 3টা প্রকল্প আমরা কমপ্লিট করে দিয়ে এসেছি, এখনও চালু করতে পারিনি। পানীয় জলের একটা সংকট চলছে। একটা সময় তো এই নিগম লাভই ছিল, এবং আমরা ডিভিডেন্ডও গভর্নমেন্টকে দিয়েছিলাম, এবং আমাদের সময় একটা টাকাও জমা ছিল। এখন কেন এটা লসের পরিমাণ সম্ভবত এটা 800 থেকে 1000 কোটি টাকার উপর দাঁড়িয়েছে। এটা তো আগামী দিনে এই যে ব্যবস্থাটা 7% যেটা দেখিয়েছে, এই পার্সেন্টটি কিন্তু এটা সাজুজ্যপূর্ণ না। তাহলে গ্রাহকদের কাছে অন্য কায়দায়, অন্য কৌশলে আরও চার্জ বসিয়ে সেখানে এটাকে কভার করার জন্য চেষ্টা করবে। এটা তো ভালো না, এবং যা হবে প্রকাশ্যে হওয়া উচিত, এবং রেগুলেটরি কমিশন তো এর জন্যই, মানুষের বক্তব্য শুনে সেটা হওয়া উচিত। আমাদের আশঙ্কা থাকছে, কারণ রেভিনিউ গ্যাপ যেহেতু দেখেছেন বিরাট গ্যাপ, সেই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের আশঙ্কা থাকছে যে সময়ে সময়ে লুকিয়ে চুকিয়ে এদিক সেদিক করে নানা কায়দায় নানা কৌশলে চুপি আরও বিদ্যুতের বিল বাড়ার সম্ভাবনা থাকবে। এবং এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, নতুন একটা স্কিম আমাদের মন্ত্রী অলরেডি বলেছেন এটা স্টেটে লাগু করবেন, অল ইন্ডিয়াতে করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্ট্রাকশন দিয়েছেন, নতুবা সেন্ট্রাল স্পন্সর টাকা দেবেন না। এবার ইতিমধ্যে 16টা মতো স্টেট রিফিউজ করেছে, না এটা নেব না, কারণ এটা মানুষের বুকে চাপ পড়বে, এটা আমরা নেব না। কিন্তু অলরেডি এখানে বিজেপি শাসিত, কেন্দ্র বিজেপি শাসিত, তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এটার নাম দিয়েছেন রিভ্যাম্পড, অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম। এবং এই স্কিমে এখন গিয়ে আপনার বাড়ির মিটারটা গিয়ে চেঞ্জ হবে, সব মিটার প্রিপেইড মিটারে যাবে, এবং মিটারের দাম পড়বে 7 থেকে 8,000 টাকা একটা মিটার। কিছু সাবসিডি দেবে, এবং অলরেডি আদানি আম্বানিরা বরাদ পেয়ে গেছেন, 26 কোটি গ্রাহকের মিটার চেঞ্জ করা হবে গোটা ভারতবর্ষে, এবং এটা 2025 সালের মার্চের মধ্যে কাজটা কমপ্লিট করবে। এই মিটারিং সিস্টেম যদি চালু হয়, আপনার উপরে একটা বাড়তি বোঝা আসবে, বাড়তি চাপ আসবে। এটার সঙ্গে একটা যুক্ত করে দিয়েছে যেটা ভয়ঙ্কর, ইমিডিয়েটলি বোধহয় যে কোনো সময় এটাকে লাগু করে দেবেন, যেই কারণে এটাকে গোপন রেখেছেন, এবং এটা উচিত ছিল তাদের ব্যাখ্যা করা।
এই যে ডে টাইম তারিফ, অর্থাৎ এখন থেকে আগে এখন তারিফটা কিন্তু এটা যেটা ঘোষণা করেছে এটা চূড়ান্ত না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি বের করে দিয়েছেন। এখন থেকে তারিফ ঠিক হবে ডে, অর্থাৎ দিনটাকে ভাগ করবে, দিনটাকে ভাগ করে এই ধরুন একটা পিক আওয়ার আর একটা অফ পিক আওয়ার। এখন পিক আওয়ার মিন্স ধরুন আমাদের রাজ্যে যদি আমরা ধরি পিক আওয়ার মিন্স সন্ধ্যা 6টার থেকে রাত্র 10:30-10টা এটাকে পিক আওয়ার, মানে ব্যস্ততম সময়, বেশি বিদ্যুৎ ব্যবহৃত, এই টাইমের জন্য একটা রেট, অন্য সময়ের জন্য আরেকটা রেট, রাত্রের জন্য আরেকটা রেট। এই যে রেট, এটা অর্থাৎ দিনের তারিখ দিনে ঠিক হবে, আলটিমেটলি এটা গ্রাহকের সর্বনাশ হবে। এবং এটা এই যে ডে তারিখ যেটা চালু করতে যাচ্ছে, টাইম অফ ডে তারিখ, এটাকে নাম দিয়েছে টাইম অফ ডে তারিখ, এবং পিক আওয়ারকে চুজ করে এটা তারা লাগু করতে যাচ্ছেন আগামী দিনে। এটা গ্রাহকদের উপর একটা বিরাট চাপ আসবে এবং ভবিষ্যৎ দিনে সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহার করা খুবই কঠিন হবে। সাধারণ মানুষ সেখানে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, যথেষ্ট সন্দেহ সেখানে তৈরি হয়েছে। এরা আমাদের এখানে দেখলাম রেগুলেটরি কমিশন এখানে শো করেছে 17.5% মতো দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন লস দেখিয়েছেন, এবং ট্রান্সমিশন লস দেখিয়েছেন তারা 3%-এর মতো। কিন্তু এটা কি বাস্তবের সঙ্গে সঙ্গতি আছে? এটা নিয়ে সাধারণ মানুষের একটু সন্দেহ আছে, এটা সঙ্গতি কতটুকু আছে। সবটা মিলে রেগুলেটরি কমিশন সেখানে গিয়ে প্রায় 990 কোটি টাকার মতো একটা গ্যাপ দেখিয়েছেন, এবং এই গ্যাপটা সম্পর্কে স্পষ্টীকরণ নেই। এই যে কিছুক্ষণ আগে আমাদের নারায়ণবাবু বলছিলেন যে বক্তব্যটা কি, একটা যে কোনো জিনিসের ব্যাখ্যা থেকে আমরাও সাধারণত বাড়ালে এটা জনগণকে আমরা অবহিত করতাম, কি কি কারণ, কি কি বিষয়ে, কিভাবে এই পদ্ধতিগতভাবে নিয়ে এগুলো করা হয়েছে সেটা মানুষকে অবহিত করতাম, কিন্তু সেখানে এটা অবহিত করা হয়নি। তা আমরা বলবো যে বিদ্যুতের দাম বৃদ্ধি একমাত্র সমস্যার সমাধান না, সমস্যার সমাধান ওই সমস্ত মানে ব্যবস্থাগুলো যদি নেওয়া হয়। এবং আরেকটা সন্দেহ এখানে থাকছে, তারা ব্যালেন্স শিটগুলো দেখলে এটা পরিষ্কার বেরিয়ে আসবে, 40 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় যে সাবসিডি দেওয়া হতো, এই সাবসিডির টাকাটা 40 কোটি টাকা যে সাবসিডির টাকাটা আমি যতটুকু জানি গত বছর একটা পরিমাণ টাকা দিয়েছেন, মানে দ্যাট ইজ 23-24। তার আগের বছরগুলিতে এই সাবসিডির টাকা দেয়নি, নিগমকে দেয়নি। তো স্বাভাবিক কারণে লসটা বাড়বে। যে সাবসিডিটা দেওয়ার কথা স্টেট গভর্নমেন্ট থেকে 40 কোটি টাকা, এই টাকাটা যদি না পেমেন্ট করে তাহলে এখানে লসের পরিমাণ বাড়বে, এটা গ্রাহকদের কাছে গিয়ে পড়বে। এবং সেখানে এই সাবসিডিটার সম্পর্কে কত টাকা তারা যে 40 কোটি টাকা করে দেওয়ার কথা গত 5.5 বছরের বা 6 বছরের মধ্যে কত টাকা তারা দিয়েছেন, এটা আমরা যতটুকু জানি সব টাকা দেয়নি। এখানে এই কারণে একদিকে বলছে আমরা তো দিচ্ছি, কিন্তু সেই টাকা দেয়নি। উল্টো এই যে টাকাটা, এই যে 5% যে ডিউটি চার্জ, এটা কিন্তু নিগম পাবে না, এই টাকা যাবে স্টেট গভর্নমেন্টের কোষাগারে। তাহলে উল্টো গ্রাহকদের থেকে টাকা আদায় করে নিগমের কোষাগারে ডিউটি চার্জের নামে টাকা নিয়ে যাচ্ছে স্টেট গভর্নমেন্ট। কার থেকে? গ্রাহক থেকে। একদিকে দাম বাড়লো, আর ডিউটি চার্জের নামে অতিরিক্ত চার্জ হিসাবে গ্রাহককে আরো 5% বেশি টাকা দিতে হচ্ছে।